বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয়, বিশেষ করে রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে বসা। আমার বায়ে বসা আছেন বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন ফেরদৌস, আর ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যাপক জয়নুল আবদিন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দর্শক, অধ্যাপক জয়নুল আবদিন আমাদের অনুষ্ঠানে প্রথম এসেছেন, সেজন্য তাকে বিশেষভাবে স্বাগত। মিস্টার নাসিরউদ্দিন ফেরদৌস, 12ই মার্চে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট এবং তাদের সম্প্রসারিত সমমনা দল বা জোট যাই বলি না কেন, তাদের একটি মহাসভা ছিল এবং সেখান থেকে বিরোধী দলীয় নেত্রী কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। 29শে মার্চ সকাল সন্ধ্যা হরতাল, 11 জুন মহাসমাবেশ, 10ই জুন পর্যন্ত তিনি 3 মাসের সময় বেঁধে দিয়েছেন সরকারকে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি ফিরিয়ে আনবার জন্য। তো এই কর্মসূচি এবং এই আলটিমেটামকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই স্বাধীনতা মাসে আমাদেরকে ডাকার জন্য। বিশেষ করে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং তার সাথে সাথে আমি সম্মানের সাথে স্মরণ করে জিয়া রহমানকে, যিনি 27 তারিখে রেডিও থেকে বঙ্গবন্ধুর পক্ষ থেকে ওনার ঘোষণাপত্রটি পাঠ করেছেন। আর আপনাকে আমি আরো একবার ধন্যবাদ জানাই, এই যে আমার পাশে যে শ্রদ্ধেয় এমপি মহোদয় আছেন, উনি কিন্তু আমরা একই কলেজে পড়তাম এবং তখন ছাত্রলীগ করতাম, উনি আমার নেতা ছিলেন। পরবর্তীতে হয়তোবা দুজনেই আমরা তখন বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলাম। পরবর্তীতে উনি জিয়া রহমানের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, তবে বঙ্গবন্ধুকে অস্বীকার করেন কিনা জানি না, তবে ওনার অবদানকে উনি নিশ্চয় অস্বীকার করেন না বলে আমার ধারণা। এবং আমি আজও সে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আছি, তবে আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই। আমি আওয়ামী লীগকে হয়তোবা সমর্থন করি, কারণ স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে, কিন্তু আওয়ামী লীগের কোন সদস্য নই। সেটি আপনি কি করেন কি করবেন সেটি দর্শকরা বুঝেই নেবেন আপনার যেহেতু উনি বিএনপির একজন শ্রদ্ধেয় সংসদ সদস্য, কিন্তু আমি নই সে কথাটা বলে, এমনকি আমি রাজনীতির সাথে সম্পৃক্ত নই। কিন্তু কিছু এই যে 12 তারিখে যে সভাটা করেছেন বিএনপি, মহাসমাবেশ বলা হচ্ছে, এবং সরকার সেটাকে না করার জন্য বা কিঞ্চিত বাধা দেওয়ার জন্য অনেক কাজকর্ম করেছে। সুতরাং আমি বলবো বিএনপি সার্থক হয়েছে, সরকার ব্যর্থ হয়েছে। এই কারণে ব্যর্থ হয়েছে আমি বলবো, পুলিশ সাধারণত সমাবেশে সন্ত্রাসী কর্মকাণ্ড না চালানোর জন্য হয়তোবা বাধা দিয়ে থাকে, তাই যারা সমাবেশে এসেছিল তাদেরকে বাধা দেওয়াটা হয়তোবা স্বাভাবিক বলে তারা মনে করে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে ছাত্রলীগের কর্মীরা কেন বাধা দিবে? তারা এর মধ্যে কেন সম্পৃক্ত হবে? তাই এটা যেমন বড় লজ্জাস্কর ব্যাপার, সরকারের পক্ষ থেকে এই ধরনের বাধা দেওয়া উচিত হয়নি। তবে আরো লজ্জাস্কর ব্যাপার হলো, সেই মিছিলের মধ্যে নিজামী এবং যুদ্ধ অপরাধীদের কিছু পোস্টার ছিল, তাদেরকে ছাড়িয়ে নেওয়ার আবেদন করা হয়েছে। হয়তোবা বিএনপি করেনি, কিন্তু বিএনপির সবাই যেহেতু করা হয়েছে, বিএনপি সভা না, এটা 4 দলীয় সভা, তাদের সম্প্রসারিত জোটের সভা, সমমনা দলগুলোর সভা, ওই সমমনা সবার মধ্যে যেহেতু হয়েছে, সুতরাং সেই দলের সমর্থন আছে বলে আমরা মনে করতে পারি। এটা আবার ঘৃণিত একটা ব্যাপার বলে আমি মনে করি। তাই জনসভা যেরকম ধরেন একটা ব্যাপার বলি, অনেক সময় বলে না, এই পাগলা সাঁকো লারিস না, তার মানে পাগল ইচ্ছে করে সাঁকোটা না রে। এবং এই সরকার চেয়েছিল সাধারণ মানুষরা যেন বিএনপির সভাতে না আসে, সে সম্বন্ধে যেন কিছু না জানে। অথচ সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবহার করা হয়েছে, যে সমস্ত কার্যক্রম করা হয়েছে, তাতে সাধারণ যে কোনো মানুষ, গ্রামের গঞ্জের মানুষ পর্যন্ত বিএনপির এই সভা সম্বন্ধে অবহিত হয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, যারা নিরপেক্ষ, হু আর দ্য কিং মেকার, যেরকম ধরেন গতবার আওয়ামী লীগ ক্ষমতা গিয়েছিল, তারা 49% ভোট পেয়েছিল, বিএনপি আর জামাত মিলে পেয়েছিল 37%। ওইখানে এরশাদের দল এবং নিউট্রাল ভোটার 9 থেকে 10% ভোট ছিল। এই 9-10% ভোটারকেও ওনারা এবার ঢাকাতে আসা যাওয়া এবং গ্রামে গঞ্জে আসা যাওয়ার বাধা সৃষ্টি করেছে। তারা এবার বিএনপি কে ভোট দিবে নাকি আওয়ামী লীগকে ভোট দিবে, এই কথাটা তাদের নিউট্রাল ভোটারদের জানা উচিত সরকারের। যেমন ধরুন নিউট্রাল, আপনি তো আওয়ামী লীগের একজন সমর্থক, আওয়ামী লীগ কেন করলো, মানে আওয়ামী লীগ সরকার কেন এই কাজগুলো করলো? এই যে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া, যেটি আপনি ওখানে একটা বলছেন, এই যে সংবাদ মাধ্যমকে কিছুটা
নিষ্ক্রিয় করে ফেলা এই সংবাদ প্রচারে বা বেশ কিছু টেলিভিশন চ্যানেলের কিছু সময় তাদের অনুষ্ঠান দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে, সেগুলো বা পুলিশ যা করলো, বিভিন্ন জায়গায় বাধা দিল, এই পুরো বিষয়টাতে করে সরকার কেন করলো? মানে সরকারের এবং সদিচ্ছা কি আছে? এবং সেটি যদি করলোই তাহলে শেষ পর্যন্ত তো সমাবেশটি হলো, এবং এই বাধার মধ্যে যে সমাবেশ হয়েছে, অনেকেই বলছেন যে হয়তো অধ্যাপক জয়নাল আবদিন আরো বাড়িয়ে বলবেন, কিন্তু সাধারণভাবেও তো এটি অনেকের কাছেই ধরে নেওয়া যায় যে এই বাধা না পেলে হয়তো এটা অন্য আরো কিছু হতো, অন্য আরো আরো অনেক বড় কিছু বা অকল্পনীয় কিছু হতো, এরকম একটা সমাবেশ হতো। আপনাকে এখন আমি বলছি, আপনার এই সমাবেশটা সরকারের ব্যর্থ, আমি বলি যে বিরোধী দলের সেটা আপনি শুরুতেই বলেছেন, সেটা বলেছি। এখন আমি সেটা বলছি আওয়ামী লীগের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল কিনা যিনি প্রধানমন্ত্রীকে বলতে পারেন এই ধরনের কার্যকলাপটা করবেন না, করলে জনমত চলে যাবে। যেমন ধরুন, কিছুদিন আগে আপনার টিভিতে আমি বলেছি, কয়েকটা টিভিতে আমি বলেছি একটা কথা, যে মাননীয় প্রধানমন্ত্রী, এখনো বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বসন্তের কোকিলদের নিয়ে থাকবেন না। আপনারা জানেন কোকিল কখনো নিজের বাড়িতে ডিম পারে না, সে কাকের বাড়িতে গিয়ে ডিম পারে। এখন আপনার আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা আছেন, বসন্তের কোকিলরা আপনার কাছে এসছে, ওরা এসে আপনার বাড়িতে দিচ্ছে ডিম, আপনি দিচ্ছেন তাতে তা, যখন হবে ছোট্ট একটি ছা, 2 বছর পর নিয়ে যাবে তা, আপনার সাথে কিন্তু থাকবেন না। কিন্তু এই প্রধানমন্ত্রী এই কথাটা বুঝবার চেষ্টা করছেন না। যেরকম ধরুন 1947 সালে, আমি কিন্তু আওয়ামী লীগ নই বলে আমি আওয়ামী লীগকে বলতে পারছি না, আমি বঙ্গবন্ধুর একজন ফলোয়ার বলে আমি বলছি, যদিও বঙ্গবন্ধুর ফলোয়ারদের বেশি মূল্যায়ন দেওয়া হয় না, এমনকি আমাদের লিডার যে ডক্টর মালেক, ওনাকে উপেক্ষা করা হয়েছে, ওনাকে এমন কোন কার্যকলাপে সম্পৃক্ত করা হচ্ছে না। অথচ কিন্তু মিছিল বের করতে হলে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসের দিন উনি মিছিল বার করেন গত অনেক বছর ধরে। যেরকম 1947 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল, ইস্ট পাকিস্তানের জনসংখ্যা ছিল 4 কোটি। 4 কোটির মধ্যে হিন্দু এবং সংখ্যালঘুরা ছিল 1.5 কোটি, আর মুসলমানরা ছিল 2.5 কোটি। এই 2.5 কোটির মুসলমান আজকে 14.5 কোটিতে আছে। কিন্তু ওই যে 1947 সালের পর থেকে পাকিস্তান সরকাররা বুঝতে পেরেছিল যে সংখ্যালঘুরা যেহেতু আওয়ামী লীগের ভোট ব্যাংক, অর্থাৎ 35% তারা আছে, তাদেরকে যে কোনো ভাবে তাদের কাজকর্ম যে কোনো ভাবে তাদেরকে বিতাড়িত করতে হবে, তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে। তারপরে স্বাধীনের পর থেকে জামাত এবং বিএনপিও ঠিক একই ধরনের মনোভাব তারা নিয়েছে, যে ভোট ব্যাংকটাকে যে কোনো ভাবেই হোক কমিয়ে নিতে হবে। কমিয়ে নেওয়াতে এখন সেই ভোট ব্যাংক এসে দাঁড়িয়েছে 9.4%। তাই আওয়ামী লীগ এই কথাটা চিন্তা করে, তাদের যে ভোট ব্যাংকটা, অন্তত ভোট ব্যাংকটাকে সক্রিয় করার জন্য কার্যকলাপ, যেরকম ধরেন এমন একটা কামার কুমার, যে আমি একটা বলছি কামার কুমার জেলে আছে না, আমরা পরে আসি এই প্রসঙ্গে। আপনার জি অধ্যাপক জয়নাল আবদিন, কি মনে হয় যে এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা 4 দলীয় জোট বা যেটি সম্প্রসারিত জোট হতে যাচ্ছে, কি অর্জন করলো বা কি শিক্ষা পেল? ধন্যবাদ আপনাকে। আজকে স্বাধীনতার এই মাসে, মহান স্বাধীনতার মাসে আমাদেরকে চ্যানেল আই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল আই কর্তৃপক্ষ আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি ওই সমস্ত শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমি নিজেই একজন মুক্তিযোদ্ধা, সেই হিসাবে সকল মুক্তিযোদ্ধার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং সকল জাতীয় নেতার প্রতি। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে বিগত 12ই মার্চ সম্প্রসারিত 4 দলীয় জোট কর্তৃক যেই মহাসমাবেশ আমরা ঢাকায় আমাদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, সেটা সম্পর্কে আপনি আমাকে জানতে চেয়েছেন, সেটার মধ্যে দিয়ে আমরা কি অর্জন করেছি। অর্জনটা কিন্তু তৎক্ষণিক রাজনীতিতে কিন্তু দেখা যায় না, এটা কিন্তু আস্তে আস্তে ভবিষ্যতে কিন্তু আপনারা দেখতে থাকবেন। আমি মনে করি এই সমাবেশের মধ্য দিয়ে আমরা যা অর্জন করতে পারি নাই, আমাদের সবচাইতে বেশি সাফল্য এনে দিয়েছেন বর্তমান সরকার। এই সমাবেশকে বানচাল প্রতিহত করার জন্য সারা বাংলাদেশের কমিউনিকেশন কাট আপ করে ঢাকার সাথে বিচ্ছিন্ন করে দেওয়া, জায়গায় জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে মারধর করা, জেলে পুরানো, এমনকি ঢাকা শহরে কাওরান বাজারে প্রকাশ্য আমাদের চোখের সামনে রুহুল কুদ্দুস দুলুর
যেই আপনার মিছিল, সেটার উপরে আক্রমণ করি, যখন নাকি আপনার সরকার দলীয় ক্যাডাররা পাইতেছিলেন না, পুলিশ শুদ্ধ অংশগ্রহণ করে, যেখানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কাশপুর, গ্রিন রোড থেকে শুরু করি ঢাকার বহু জায়গাতে তাদের ক্যাডারদেরকে দিয়ে এই নিরীহ লোকজনদের উপরে অত্যাচার করেছে। তারা কিন্তু সকলেই কিন্তু রাজনৈতিক দলের বিএনপি 4 দলীয় কর্মী নয়, রাস্তার ভিখারি, রিক্সাওয়ালা, মোটে মজুর, পথিক, এমনকি অসহায় নারী, এমনকি আবার রোগী যারা হসপিটালে যাবে তাদেরকে পর্যন্ত মানে সাংঘাতিকভাবে পীড়ানো হয়েছে। এটা সারা দেশবাসী, দেশ বিদেশের কোটি কোটি মানুষ প্রত্যক্ষ করেছে। আমার মনে হয় সেদিনের ঘটনা যারা টেলিভিশনে দেখেছেন, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, এই দেশের কোটি কোটি মানুষ সেদিন তাদের মনে পড়েছে পাকিস্তান হানাদার বাহিনী 26শে মার্চ যে অত্যাচার করেছিল তাকে স্মরণ করে দিয়েছে। এবং এই সরকার সেদিন এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতির গণতন্ত্রকে হত্যার ইতিহাসে, ফ্যাসিজমের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা করেছে, যেটা আমরা লাভবান হয়েছি। মানুষের সিম্পেথি আমাদের প্রতি বেড়েছে। আমাদের নেত্রী সেদিন কোন অবস্থাতেই এত বড় জঘন্যতম হামলার পরেও কোন অবস্থাতেই খারাপ কোনো মন্তব্য করেন নাই। উনি কোন আপনার হিংসাত্মক অথবা আপনার ধ্বংসাত্মক কোন কর্মসূচি গ্রহণ করেন। কিন্তু সরকারি দল যেটি বলছে যে এই কাজগুলো আপনারাও করেছেন অতীতে, এবং পরোক্ষভাবে এটি দাঁড়ায় যে আপনাদের থেকে তারা শিক্ষা নিয়েছেন, যদিও এরকম শিক্ষা কেউ নিক কারো কাছ থেকে সেটা আমরা প্রত্যাশা করি না, চাইও না, বাংলাদেশের মানুষও চায় না, কিন্তু আপনারাও এই কাজগুলো করেছেন। কাজে আপনারা এর প্রতিবাদ করা এটি আপনাদের মুখে শোভা পায় না। সরকারের এটা কিন্তু কথার কথা, নির্দিষ্ট করে সরকার বলুক কোন সময় কোন অবস্থাতে আওয়ামী লীগের কোন মহাসমাবেশে মানে আমরা এই ধরনের আচরণ করেছি। আর যদি সরকার মনে করেন এটার মধ্য দিয়ে রাজনীতির জবাব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে 4 দলীয় জোট বা অন্য যে কেউই ক্ষমতা আসবে। যেমনটা ওনারা বলেন যে ওনারা যেদিন মহাজোট করেন সেই সমাবেশটিকে আপনারা বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছেন, এমনকি এরশাদ সাহেবকে লুকিয়ে রাখতে হয়েছিল ওই সমাবেশে নিয়ে যাওয়ার জন্য। এর আগেও বিভিন্ন সময় করেছেন, কখনো কখনো বুড়িগঙ্গা নদীতেও অনেককে ফেলে দিয়েছেন, এরকম অবস্থাও হয়েছে। এটা কিন্তু দলীয়ভাবে আমাদের পক্ষ থেকে হয়েছে, এটা সঠিক নয়। এরশাদ সাহেবকে লুকিয়ে রাখা হয়েছে এটা কিন্তু তাও সত্য নয়। এরশাদ সাহেব মাঝে মধ্যে এভাবে লুকান, ওনার এই জাতীয় অভ্যাস আছে। এরশাদ সাহেবের রাজনৈতিক ইতিহাসে বহু নাটক আমরা দেখেছি। এরশাদ সাহেবকে সরিয়াসার বলি প্রথম আন্দোলন এই আওয়ামী লীগই এরশাদ সাহেবের বিরুদ্ধে করেছে। পার্লামেন্টে যাবার পরে 91 সালে এই আমাদের সরকারকে, তৎকালীন বিএনপি গভর্নমেন্টকে বাধ্য করেছিল আজকের প্রধানমন্ত্রী এরশাদ সাহেবকে কারাগারে নেওয়ার জন্য। আজকে উনার মিত্র এরশাদ সাহেব। 96 সালের আন্দোলনে আজকে যাদেরকে রাজাকার, আলবদর এবং কি যুদ্ধাপরাধী বলা হইতেছে, গোলাম আজমদের সাথে বসি খাওয়ার খেয়েছিল কে? আজকের প্রধানমন্ত্রী খান নেই? দেশ স্বাধীন হওয়ার পরে 195 জন জঘন্যতম যুদ্ধাপরাধীকে কারামুক্ত করে দিয়েছে, সাধারণ ক্ষমা করে দিয়েছেন, এবং হাজার হাজার এলাকার কারা ক্ষমা করে দিয়েছেন। আমরা করেছিলাম। যদি এদেশে কোন যুদ্ধ অপরাধীর বিচার আমরা না হোক, এটা আমরা কখনো বলি নাই। আমাদের নেত্রীও কিন্তু এটা চান না। আমরা চাইতেছি যে স্বচ্ছভাবে যা হওয়ার সেটাই হবে। কিন্তু যারা যুদ্ধ অপরাধের কথা, কথায় কথায় যুদ্ধ অপরাধ, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আমরা প্রতিবাদ করতেছি, সেটা নাকি যুদ্ধ অপরাধকে সাহায্য করতেছে। যারা এই কথা বলতেছেন তাদেরকে মনে রাখা উচিত, যুদ্ধ অপরাধীদের বিচার 40 বছর না করার জন্য যাদেরকে আমরা ক্ষমতায় বসেছিলাম যুদ্ধ করি, তারা কিন্তু যুদ্ধ অপরাধী বিচার করেন নাই, ছেড়ে দিয়েছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দেব আপনাকে শুধু। 1945 সালে সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে, সিজফায়ার হয়। 20 নভেম্বর নুরেনবার্গ আপনার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়, বিচার শুরু হয়। আজকে যদি আমরা প্রশ্ন করি, দেশের লোক প্রশ্ন করেন এই গভর্নমেন্টকে, আমরা তো সেই মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করি, তাদের হাতে ক্ষমতা দিয়েছিলাম,
তাহলে কেন 40 বছর পর্যন্ত যুদ্ধ অপরাধীর বিচার হয় নাই? এই 40 বছর পর্যন্ত এইভাবে বসে থাকার জন্য এই কৈফিয়ত বাংলা জনগণের কাছে তাদেরকে দিতে হবে। মিস্টার ফেরদৌস, আপনি শুরুতেই বলছিলেন যে 12 মার্চের সমাবেশকে ঘিরে যা কিছু হয়েছে তাতে বিএনপি সার্থক, সরকার ব্যর্থ। আমার আপনার কাছে প্রশ্ন যে এই বিএনপির এই সার্থকতা প্রলম্বিত হবে কতখানি বলে আপনি মনে করেন, আর সরকারের এই ব্যর্থতা প্রলম্বিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? সরকারের ব্যর্থতা ততদিন চলবে যতদিন পর্যন্ত সরকার ভুল ব্যাখ্যা দিয়ে ভুল পথে চলেন, যেমন ভাবে এই পর্যন্ত চলছে। কারণ কাউকে দাবিয়ে রাখা যাবে না। সেজন্য জনগণের কাছে যারা থাকতে চায় তাদেরকে জোর করে আনা যাবে না। আপনাকে আগেও বলেছি, সুইং ভোট, নিউট্রাল ভোটার যারা আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের ভোটাররা হলো জিনের মতো, তারা ঝড় বৃষ্টি যে কোনো ভাবে যাবে ভোট দিতে। কিন্তু সুইং ভোট তাদেরকে কিভাবে আপনি কনভিন্স করবেন সেটা হলো বড় কথা। যতদিন পর্যন্ত তাদেরকে কনভিন্স করার মতো চেষ্টা আপনি না করবেন, কারণ এরা এখন হানিমুনে শেষের পর এখন দম্ভে আছেন আওয়ামী লীগ। তারা যে নিউট্রাল ভোটার ছাড়াও যে অন্য ভোটার আছে, এখনো 14 আর 26% ভোট এখনো আছে যাদের জন্য আওয়ামী লীগ কিছুই করে নাই। বিশেষ করে নিম্ন বর্ণের হিন্দু এবং সংখ্যালঘু অনেকের জন্য আওয়ামী লীগ কিছু করে, এমনকি তাদের গঠনতন্ত্রেও তাদের নাম নেই। আচ্ছা, আমি তার আগে আমি বলছি আমার শ্রদ্ধেয় নেতার, আমার যেহেতু নেতা উনি, শ্রদ্ধেয় নেতার একটা কথা বলছি। জিয়া রহমান, আমারও শ্রদ্ধেয় জিয়া রহমান, উনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমি ওনার আন্ডারেও যুদ্ধ করেছি। বিশেষ করে আপনারা জানেন, এটা বেশ কয়েকটি কাগজে উঠেছে, 1971 সালের 25শে মার্চে আমার শ্রদ্ধেয় নেতা জিয়া রহমান যখন সোয়াদ দাস খালাস করতে যাচ্ছিল দেওয়ানের ব্রিজের সামনে, তখন যে শ্রমিক, আবাল, বৃদ্ধ, বনিতা বাধা দিয়েছিল তার মধ্যে আমি একজন ছিলাম। তার পরবর্তীতে জিয়া রহমানের সাথে আমি ওই পটিয়ার ওইখানে গিয়ে উনি 27 তারিখে ঘোষণাপত্র পাঠ করেছেন। তাই আমার শ্রদ্ধেয় নেতাকে আমি বলবো, জিয়া রহমান ঘোষণাপত্র পাঠ করেছেন, ওনাকে ঘোষক না বলে ওনাকে ঘোষণাপত্র পাঠক বলা যেতে পারে। এই কারণে পাঠক বলা যেতে পারে, উনি যেটা এটা পাঠ করেছেন। আমি সাধারণত ওনাকে শহীদ শব্দটা আমি ওনার বেলা আমি ব্যবহার করতে চাই না। এই কারণে, শহীদ সাধারণত হয় যারা ধর্মে যুদ্ধে শহীদ হয়ে থাকে, মৃত্যুবরণ করেন, বা যারা মাতৃভাষার জন্য মৃত্যুবরণ করেন, বা যারা মাতৃভূমির জন্য মৃত্যুবরণ করেন, তাদেরকে সাধারণত শহীদ বলা হয়। যেরকম ধরেন, আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সমস্ত সাহাবী ধর্মযুদ্ধে মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হয়। 1952 সালে যারা ভাষার জন্য মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা যেতে পারে। 1971 সালে যারা মাতৃভূমির জন্য করেছিল তাদেরকে শহীদ বলা যায়। আর কাউকে যদি শহীদ বলা হয় তার সার্থকতাটা আমি জানি না, আমার শ্রদ্ধেয় নেতা জানেন। তাই এখন যুদ্ধ অপরাধীর কথাটা যেটা বলছেন, উনি বললেন যে যুদ্ধ অপরাধীর কথাটা, যুদ্ধ অপরাধীটা আমি কোরআনে পর্যন্ত লেখা আছে। যুদ্ধ অপরাধীর কথাটা আমি একটা পড়ে আপনাকে শোনাচ্ছি। সূরা বাকারার 190 নম্বর আয়াতে লেখা আছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। এখানে লেখা আছে, আপনাদের মনে আছে বঙ্গবন্ধু প্রথম 7 মার্চে বলেছিলেন, সবকিছু কিন্তু একটার সাথে একটার সংযুক্তি আছে। বঙ্গবন্ধু 7 মার্চে বলেছিলেন, আর যদি একটা গুলি চলে তাহলে তোমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করো। তার মানে প্রথম যদি আমাদেরকে আক্রমণ করা হয় তাহলে করো। ঠিক সেরকম সূরা বাকারাও বলেছেন আল্লাহ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম, তোমরা তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। তার মানে 25শে মার্চে কিন্তু আমরা যুদ্ধ করিনি, 25শে মার্চে তারা যুদ্ধ করেছে। কোরআনে তাই বলেছে, যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তবে উনি বলেছে ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন, আমি আল্লাহ বলেছে তার বিরুদ্ধে যুদ্ধ করো যে তোমার বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু তুমি কোনো মতে তার নরহত্যা, রেপ বা অগ্নিসংযোগ করতে পারবে না, মানে যুদ্ধের মধ্যে কোনো অপরাধ করতে পারবে না। তাই আল্লাহ তাআলা খুশি হলে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। সেজন্য কি করেছেন আল্লাহ, 16ই মার্চে তার রায় দিয়েছেন, আমাদের জয় তাদের পরাজয়। এখন যুদ্ধ অপরাধীদের বিচার করলে ওনাদের কি অসুবিধাটা জানি না। সেজন্য সবচেয়ে দুঃখজনক হলো সেদিন ওনাদের সবাকে আমি সার্থক বলি, এই কারণে সার্থক বলি কারণ মানুষদেরকে কষ্ট দিয়ে একটা জনসভাকে বাধা সৃষ্টি করতে চেয়েছিল, সেজন্য ওনারা সার্থক এবং সরকার ব্যর্থ। কিন্তু সেখানে কিন্তু যুদ্ধ অপরাধীর ছবি লাগানো ছিল, যুদ্ধ অপরাধীকে ছেড়ে দেওয়া হোক, তাদেরকে মুক্তি দেওয়া হোক। যদিও আপনার শ্রদ্ধেয় নেত্রী
বেগম খালেদা জিয়া ওটা বলেননি, কিন্তু ওনার জনসভায় যেহেতু এই ধরনের পোস্টটা বেরিয়েছে, তো সুতরাং এই জন্য উনি দায়ী বলে আমি মনে করি। আর আপনারা আর কিন্তু ওনারা যদি বলেন যে যুদ্ধাপরাধী তো অভিযোগ এসছে, আদালতে মামলা চলছে, কিন্তু এখন পর্যন্ত তো প্রমাণিত হয়নি বা বিচার হয়নি, কাজে আপনি যুদ্ধাপরাধী হিসেবে তাদেরকে আচ্ছা, তাহলে কিভাবে বলবেন? যুদ্ধ অপরাধীকে, তাহলে আপনার কথায় তারাই এটাই যদি বলছি যে আইনের ভাষায় তাহলে উনি তিনি যুদ্ধাপরাধী অভিযোগ এসছে, মামলা চলছে, তারা কারাগারে আছেন, কিন্তু অভিযোগ তো প্রমাণিত এখন পর্যন্ত হয়নি, বা আদালত তো এই সিদ্ধান্তে উপনীত হয়নি এখন পর্যন্ত যে তারা যুদ্ধাপরাধী, কাজেই তাদেরকে এই শাস্তি দেওয়া হলো। যুদ্ধ অপরাধীরা হলো তারা এখনো অভিযুক্ত হয়নি। বিষয় যে যুদ্ধাপরাধী সে অভিযুক্ত হওয়ার পরে, তারপরে থেকে বলা যেতে পারে, তখন বিএনপি বা বেগম জিয়া কি করে? তার আগে আপনি তার মুক্তি তো চাইতে পারেন না। যদিও বেগম জিয়া সবাই বলেছে, যুদ্ধ নাম ধরে বলেছেন নিজামীদেরকে মুক্তি দিতে হবে, যদিও সেদিন 12 তারিখে বলেনি, কিন্তু যেহেতু এই পোস্টারটা ছিল, সুতরাং এটা ওনার সাই আছে বলে মনে করি। তবে আপনারা বিএনপি, আসলে কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ দুই দল ছাড়া বিশেষ কোনো দল নাই। এই দুই দল কিন্তু আসলে কিন্তু সবাই, আমরা জনগণ যারা আছি, আমরা কিন্তু আসলে 80%, আপনারা 10%, আমরা হলেন 80%, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আপনারা সব এক। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করেন, জনগণের কল্যাণের কাজ করেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। তাই আপনারা, জেল্লু সাহেব, আপনি একটা জিনিস মনে রাখবেন, মীর জাফর আজ থেকে 254 বছর আগে মীর জাফর দিনের বেলা ছিল কিন্তু পলাশীতে যুদ্ধ করত, রাত্রের বেলা ছিল কাশেম বাজার কুটিতে ষড়যন্ত্র করার জন্য। এখন আমার শ্রদ্ধেয় এমপি এবং আওয়ামী লীগের এমপি বা আওয়ামী লীগের নেতা বা আপনাদের নেতা ওই মীর জাফরের মতো দিনের বেলা কিন্তু পল্টনে থাকেন, রাত্রের বেলা দোস্ত কি খবর, ভালো নাকি, এই কথা বলেন। আপনারা নিজেরা কিন্তু বলেন, দোস্ত আমি গেলে আমি খাবো, তুই গেলে তুই খাবি, জনতা হইলে বোকা, দে তাদেরকে ধোকা, যদি কেউ বলে কোনো কথা ফাটিয়ে দে তার মাথা, তারপরেও যদি বলে কথা কর হামলা, দে মামলা, দেখি বেটা কিভাবে সামলায়। এই হলো আপনাদের অ্যাটিটিউড, তাই নয় কি? মিস্টার জানালাতে যাই হোক, কবিতার এই ছন্দ, কথাটাও আবার সত্য, শুনতে ভালো লাগলো, কথাটাই আবার সত্য, শুনতে ভালো লাগলেও অনেকের কাছে। আচ্ছা, তাহলে স্যার আমি মাননীয় এমপি মহোদয়, আমি শুধু একটা প্রশ্ন করি, বলে আপনার কাছে ভালো না, কিন্তু আপনারা দুজন কিন্তু আবার একসাথে তো হয়ে যান সংসদে গিয়ে, জনগণের টাকার থেকে 2 কোটি টাকার ট্যাক্স মকুব নিয়ে ঢাকা শহরে বউ বাচ্চা নিয়ে ঘোরার জন্য কিন্তু আপনারা কিন্তু আবার এক হয়ে যান। এখন জামাতের কথা বলে আপনারা হালাল রুজি এবং হারাম রুজি যে বলে থাকেন, আপনারা হালাল রুজি, একটা লোক সত্যিকারের চাকরি না করে যদি মাসের শেষে বেতন নিয়ে থাকে তাকে হারাম রুজি বলা হয়। কিন্তু আপনারা জনগণের জন্য কাজ করবেন বলে, সংসদে যাবেন বলে আপনারা ভোট নিয়েছেন এবং টাকা নিচ্ছেন প্রত্যেক মাসে, তাহলে কি কিন্তু আপনারা কাজ করছেন না? তাহলে কি হালাল রুজি না হারাম রুজি? এবং জামাতের রুজিও কি, জামাতের যে দুজন যাচ্ছেন সেটা হারাম না হালাল? মিস্টার জানাল, জি, যাক, আগে যেটা আপনি বলছিলেন সেই কথাটাই আমি উত্তর দিচ্ছি। সেটা হলো আমাদের দুইজনকেই মানে এক পাল্লা আপনি আসতে চাইছেন। প্রথমত লাস্টে যে প্রশ্নটা করেছেন বেতন ভাতা সম্পর্কে, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত যে বেতন ভাতা সাংবিধানিকভাবে দেওয়া আছে, সত্যি সেটা গ্রহণ করার আইনগত অধিকার আছে, সাংবিধানিক অনুযায়ী কাজ করার অধিকার আছে, সংসদে যাওয়ার অধিকার আছে, তাদের জন্য কাজ করবার। সাংবিধানিক সংসদের ভিতরে না গিয়েও সাংবিধানিক কাজ আমরা করছি। যেমন আমরা প্রতিটা সংসদীয় মিটিং এ যাচ্ছি, সংসদীয় কমিটি মিটিং এ যাচ্ছি, এবং ঘুরতে যাচ্ছেন। নো, আমি নিজেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি মেম্বার। প্রচুর কাজ সেখানেও করতে হয়, যেটা আপনারা হয়তো জানেন না, পাবলিক জানেন না। এই ছাড়া সংসদের পক্ষ থেকে জনগণের উন্নয়নের জন্য, সার্বক্ষণিক এলাকাতে তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদেরকে সহায়তা করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। যদি কেউ মনে করেন যে এমপিরা শুধু মানে রাস্তা রাস্তা রংবাজি করতেছে, এটা অত্যন্ত ভুল কথা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই বাসার মাস 21 মাস, 21 ফেব্রুয়ারি ছাড়া এই 13 ফেব্রুয়ারি থেকে শুরু করি 29 ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা সদরের মিটিং সহ আমাকে 12 ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা
এবং অসংখ্য রাস্তা উদ্বোধন করে চালু করে দিয়ে আসতে হয়েছে। সেটা আমিও জানি। ডিআর গাবিখার প্রজেক্ট দিয়ে আসতে হয়েছে, সেগুলাকে মাঝে মধ্যে যে চেক করতে হয়েছে। আপনি যে কথাটা বলেছেন কাজ না করেই বেতন নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ অসত্য। না, কিন্তু আমি আপনাকে কিন্তু আমি এই প্রশ্নে আমি আরো একটা কথা আমার বলবো। একটা ছোট প্রশ্ন আপনি আছে। জানেন এর আগে যারা বর্তমান যারা ক্ষমতায় আছেন, 2001 সাল থেকে বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কি সংসদে গিয়েছিলেন? না, একই অবস্থা। ওইটা আমি তারা কি বেতন নেন নাই? দুজন একই, তাহলে দুজন একই। আমি তো আগেই বলেছি, তুই গেলে তুই খাবি, আমি গেলে আমি খাবো, জনতা হলে আর বোকা, যেখান থেকে ধোকা। যদি কেউ মনে করেন যে এই বেতন নেওয়াটা এইভাবে অবৈধ হয়, তাহলে সেটা বন্ধ করে দিক। বেতনের জন্য আমরা লড়াইতে নই, সেটা কথা বলে দিলাম। এবং বেতনটা আমাদের মুখ্য না। এবং ট্যাক্স ফ্রি গাড়ি যেন না কিন্তু নেওয়া হয়। একটি প্রশ্ন যেটি ট্যাক্স ফ্রি গাড়ি সেটা রাষ্ট্রীয় ব্যাপার। একটা জয়েন্ট সেক্রেটারি জি। অ্যাকর্ডিং টু ওয়ার্ডস অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রের মর্যাদা অনুসারে কে কি মর্যাদা এবং কি ভোগ করিবেন সেটা আমাদের সাধারণত লেখা আছে। জি। তো শাসনতন্ত্র যদি একজন জয়েন্ট সেক্রেটারি একজন এমপি র্যাঙ্কের বহু নিচে, তারা গাড়ি ব্যবহার করেন, ইউরো সাহেব গাড়ি ব্যবহার করেন রাষ্ট্রীয় কাজে, জি। না, কিন্তু তাহলে তাহলে এবং তারা কিন্তু ট্যাক্স পেয়ে না, তারা কিন্তু আল্লাহ আসতে, তাহলে আমার তাদের সব খরচ হচ্ছে গভর্নমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে যে সেখানে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করাটা এটা অন্যায় কিছু না। আর যদি অন্যায় হয়ে থাকি থাকে, কিন্তু মিস্টার জি, বলুন। জয়নুল আবদিন, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জয়েন্ট সেক্রেটারি বলেন বা আমলাদের কথা যারাই বলেন, তারা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী। কর্মচারী, তারা যারা ট্যাক্স পেয়ার, দেশের সাধারণ নাগরিক, তাদের কর্মচারী। জি, অন্য ভাষা আমি বললাম না, শোভন ভাষায় বললাম। আর আপনারা হচ্ছেন জনগণের সেবক। হুম। তো আপনারা জনগণের থেকে আলাদাভাবে মর্যাদাবান কেন হবেন? এই আমলারাই কেন হবেন আর আপনারাই কেন না, হবেন? আমরা আলাদা- মানুষ আপনাদেরকে ভালোবেসে সম্মান করবে, কিন্তু আপনি নিজেকে মর্যাদাবান করবার জন্য এইসব প্রক্রিয়াগুলো আপনারাই কেন করবেন, অন্যরাই কেন করবে? সেটি আমি আপনার কথা বলছি না বা বিএনপির কথা বলছি না, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে, জাতীয় পার্টি জামাত সবাই মিলেই করবেন। আর আপনি যেমনটা একটু আগে বলছিলেন যে এটিও আমি আপনার ব্যক্তিগতভাবে আপনি নেবেন না, আপনি বলছেন যে এই যে 13 তারিখ থেকে আপনি 29 তারিখ পর্যন্ত অনেক কলেজ উদ্বোধন করে দিয়ে, স্কুল উদ্বোধন করে দিয়ে চালু আসছে, কাজ করতে চালু, হবে। এটা আপনি করেন, মন্ত্রী মহোদয় করেন, এমপিরা করেন। তো উদ্বোধন না করলে কি চালু করে দিলেই তো হতো? মানে এগুলো কি খুব জরুরি? বরং যেটি জরুরি, আপনি সংসদে থাকবেন, আইন প্রণয়ন করবেন, এগুলো নিয়ে গবেষণা করবেন, সেটি আপনার মুখ্য কাজ। কারণ না, উন্নয়ন কর্মকাণ্ড তো স্থানীয় সরকারে যারা আছেন তারা করবেন। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, সংসদীয় দায়িত্ব পালনের সাথে সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আমাদের দায়িত্ব আছে, সেটা লিখিত দায়িত্ব আছে। লিখিত দায়িত্ব আছে, কিন্তু সেটি আপনার প্রধান দায়িত্ব নয়। না, সেটাও কিন্তু অন্যতম প্রধান দায়িত্ব। যাদের ভোটে নির্বাচিত, ঠিক। যাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এই সংসদে আসা হয়েছে যে আপনাদের এই ডেভেলপমেন্ট, আপনাদের জন্য এই সুযোগ সুবিধা, এবং কি আপনার শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, এগুলো আমরা করব, সেগুলো যদি না করা হয় প্রতিশ্রুতি প্রথমত ভঙ্গ হবে এবং জনগণ আপনাকে কিন্তু বিতাড়িত করবে, এবং জনগণ কিন্তু কোনো অবস্থাতেই আপনাকে আর কখনো ভোট দিবে না। কারণ সেটা আমার প্রধান দায়িত্ব। একটা রাজনৈতিক দলের প্রধান প্রতিশ্রুতি হইল নির্বাচনে জিতে এবং হারার ব্যাপার, সেই প্রতিশ্রুতি আগে পালন করতেই হবে। সেটা আমরা করেছি। গাড়ি সম্পর্কে যেটা আপনি বলেছেন, সেই সম্পর্কে আমি শুধু একটা কথাই বলবো, গাড়ি কারো কাছে আমরা খুঁজতে যাই নাই, আমরা বিক্রিও চাই নাই। কিন্তু আমরা কখনো মকুব পেয়েছেন, গাড়ি কখনো আমরা চাই নাই। জি। আপনার সংসদে এটা পাশ হয়েছে, সংসদ কর্তৃক, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত এই সুযোগ সুবিধা। রাষ্ট্রপতি না, সংসদ কর্তৃক, সংসদের সদস্যরা মিলে। সংসদে যখন আইন পাশ হয়ে যাবে, according to আইন পাশ তো constitution, আপনারাই করেন আপনাদের সুবিধার জন্য। সেটা রাষ্ট্রীয় ব্যাপার। আচ্ছা, তাহলে মাননীয় সংসদ সদস্য, আমি একটা প্রশ্ন করি। আপনারা কিন্তু যখন ভোট চান তখন কিন্তু বলেন, আমি জনগণ, আমি আপনার জন্য কাজ করব, আমাকে কাজ করতে এটা বলছেন, সুযোগ সুবিধা দেন। হ্যাঁ, কাজ কাজ তো করছেন। করছেন। কিন্তু আপনারা তখন এই যে আপনারা জনগণের টাকার মকুব পেয়ে, 2 কোটি টাকার মকুব পেয়ে যদি না নেন জনগণের জন্য, এই 2 কোটি টাকার জন্য অনেক এলাকাতে 2টা ব্রিজ হয়, 2টা রাস্তাও হয়, তাহলে সামনে থেকে এই কাজটা করলে তো আপনারা, আল্লাহ দিয়েছে, আপনারা জনগণের টাকা মকুব করে জিপ চালাবেন কেন? এই টাকা দিয়ে একটা আমি ব্রিজ করে আপনাকে দেন। স্পষ্টভাবে এই কথাই বলতে চাই, ওই গাড়ি ব্যবহার করে যদি 2 কোটি টাকার স্থলে 200 কোটি টাকার কাজ করা যায়, তাহলে কোনটা বেটার? সেটা বেটার। কিন্তু সেটা আপনি better। আপনি যেহেতু আমরা সেটা ইলেকশনে করছি। মাননীয় কারণ যুদ্ধ সারাদিন জি কাজ করার জন্য জি
আপনাকে এটা জানাবার প্রয়োজন। জি, মাননীয় সংসদ সদস্য, আপনি যেহেতু ইলেকশনের সময় যে আমি একটু আপনার এবং কাছে কোন কোন আপনার কাছে যাতে এমপি সাহেবদের হয়তো নিজেদের মানে গাড়ি রাখার বা কেনার ক্ষমতা আছে, বহু এমপি সাহেবদের মানে একটা গাড়ি কেনার ক্ষমতা নেই। না, কোন ইলেকশনের সময় তাকে সরকারি কাজ করার জন্য, জনগণের উন্নয়নের কাজ করার জন্য গাড়িটা তার না, ওই এমপি মহোদয় কিন্তু ইলেকশনের সময় কিন্তু 2 কোটি টাকা খরচ করেন কিন্তু আবার এমপি হওয়ার জন্য। সবাই করেন না, কিন্তু আবার এটিও তো আমরা দেখেছি যে সবাই বেলায় কিন্তু এটা প্রযোজ্য নয়। জাতীয় সংসদ সদস্যরা এই শুল্কমুক্ত গাড়ি এনে আবার বিক্রি করে গিয়েছেন, বিক্রি করে লাভ করেছেন, সেটিও তো আমরা দেখেছি। না, এটা সমাজে কোনো কোনো ক্ষেত্রে এটা হচ্ছে, দুই একটা জায়গায় এটা হবে না তা না। আমাদের দেশের সমস্ত লোক কিন্তু সাধু না, এবার সবাইকে সাধু বানানো কোন কোরআন বাইবেলের পক্ষে সম্ভব হয় নাই অদ্যাবধি। মিস্টার নাসিরউদ্দিন ফেরদৌস, আপনি নিজেই বলেছেন যে আপনি সরকারের বা সরকারি দলের সমর্থক। তো সরকারের এখন তো প্রায় শেষ পর্যায়ে চলে এসছেন, আর খুব বেশি সময় নেই। এই যে সিংহভাগ সময় তারা পার করলেন, আপনি কতটা সন্তুষ্ট একজন নাগরিক হিসেবে বাংলাদেশে? আমি সিংহভাগ যে গেল, আমি আওয়ামী লীগের সবসময় বলবো তাদের প্রচারটা খুবই কম, তাদের প্রচার নেই। ইলেকট্রিসিটির, বিদ্যুতের বেলা বা অন্য কোনো ব্যাপার তাদের বেশ অর্জন আছে, কিন্তু ওই যে আমি আগে বলেছি ওই মানে আপনি অর্জন আছে বলছে, অর্জন কিন্তু সেগুলো তারা প্রচার করতে পারে। অর্জন বলতে কি বোঝাচ্ছে? অর্জন করছে, কিছু কিছু কাজ তো করেছে, যেরকম ধরেন তিস্তার পানিটা হয়তো আনতে পারেনি। বিদ্যুতের বেলায় আমি যেটা বলছি, ধরেন ওনারা যে 1800 মেগাওয়াট প্রডিউস করছে বলছে, কিন্তু পুরা প্রোডাকশন যেহেতু চলছে না। আপনি কি বাসায় থাকেন বা অফিসে থাকেন? সেখানে কি বিদ্যুৎ থাকে? আমি না না না, সেটা থাকে না। সেটা কারণটা বলছি কেন, যে 1500 বা 1800 মেগাওয়াট। মাত্র তো শীতকাল গেল, এখনো কিন্তু গ্রীষ্মকাল সেই অর্থে শুরু হয়নি, হয়তো গরম পড়েছে। মানে শ্রদ্ধেয় উপস্থাপক, আমি বলছি ধরুন তারা যেটা বলছে কিন্তু সে অনুযায়ী আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সে আবার অন্য অনেকেই প্রশ্ন তোলেন, হয়তো মিস্টার জয়নাল আবেদিনও প্রশ্ন তুলবেন যে এই বিদ্যুতের ব্যবস্থা করতে গিয়ে আপনি অন্য কিসের বিনিময়ে বিদ্যুতের ব্যবস্থা করেছেন, যেটা অনেকেই বলেন যে অর্থনৈতিকভাবে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান করতে গিয়ে। সেটা বলছি, যেহেতু আপনি জানেন আপনি ব্যাংক খালি করে দিয়েছেন। আমি যেহেতু ব্যবসার সাথে জড়িত আছে, চেম্বার ফেডারেশনের সাথে জড়িত আছে, আমি জানি সেটা হলো কি, আপনি আগে গ্যাস থেকে যদি বিদ্যুৎ নেওয়া হয় তাহলে পিডিপি সেটা 2.5 টাকা দিয়ে কেনে, কিন্তু যদি ফুয়েল দিয়ে ফার্নেস অয়েল দিয়ে যে বিদ্যুৎটা হয় সেটা সরকার 9 টাকা করে কিনছে পিডিপি, এবং যদি ডিজেলে করা হয় সেটা 12 থেকে 13 টাকা দিয়ে কিনছে, কিন্তু সেই টাকাটা কিন্তু সরকার সাবসিডি দিচ্ছে, যে জন্য আপনারা জানেন যে অর্থনীতি অনেকটা পঙ্গুর অবস্থা চলে এসছে এই সাবসিডির কারণে, ভর্তুকির কারণে। এখন আপনি যেরকম আমি যেহেতু রিসার্চ করি, বিশেষ করে ইন্ডাস্ট্রি নিয়ে, সুতরাং আমি অনেক শিল্পপতির সাথে কথা বলেছি, বিশেষ করে গার্মেন্ট। আমাদের তো বুমিং হলো গার্মেন্ট, 20,000 কোটি টাকা, বিলিয়ন কোটি টাকা আমরা কামাচ্ছি, উইদিন 2 ইয়ার্স আমরা হয়তো 40,000 কোটি টাকাতে যাব। তারা বলছে যে আপনি আমাকে যদি বিদ্যুৎ দিতে পারেন বা গ্যাস দিতে পারেন, গ্যাসটা তো সম্ভব না, বিদ্যুৎও যদি আপনারা আমাকে 24 ঘন্টা দিতে পারেন, আমরা 10 টাকা ইউনিটেও কিনে নেব, এই কথাটা বলছে। তো এখন সরকার হয়তোবা সে চিন্তা, আমি আবার বলছি, কিন্তু সরকার কিন্তু কয়েকজনের কথা নিয়ে চলেন, ওনারা কিন্তু প্রথমে বিদ্যুতের কথা এনেছেন। আপনি প্রথমে বলছেন যে সরকার প্রচার করতে পারছে না তার ভালো দিকটা, এবং ভালো দিক বলতে গিয়ে আপনি প্রথমেই বলেছেন কিন্তু বিদ্যুতের কথা। হ্যাঁ, বিদ্যুতের কথা। বিদ্যুৎ যেগুলো বন্ধ হয়ে গেছে, যেহেতু 1500 মেগাওয়াট পর্যন্ত তারা করেছে বলছে, তো 1500 মেগাওয়াট। বাংলাদেশের বহুল আলোচিত দুটো বিষয়, একটি হচ্ছে দুর্নীতি আর একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই দুটো জায়গায় সরকার কতটা সফল বলে আপনি মনে করেন? এটা বছরের পর বছর ধরে আমরা আলোচনা করে আসছি। জি, আচ্ছা, ওই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি কিন্তু এটা বলবো না বিএনপির আমলে ভালো ছিল না, আমরা বলবো যে আমরা কিভাবে ভালো জিনিস করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। করতে পারি সেটা তো কথা, আমি বলছি যে আপনি আপনার কাছে এই সময়টা, বর্তমান সরকারি সময়টা কতটা স্যাটিসফ্যাক্টরি আপনি? আইন শৃঙ্খলার বেলা আমি বেশ একটা ইয়ে না, এবং পৃথিবীতে কোনো দেশও এমন কোনো 100% আইন শৃঙ্খলার সার্থক। আমি বিএনপির সম্বন্ধে কি ছিল সেটার তর্কে আসবো না, এখন সার্থক বলে আমি মনে করি না। তার কারণটা হলো, আমাদের পুলিশকে যে বেতন দিয়ে থাকেন, পুলিশকে একটা সাধারণ সিপাহীকে 7-8-10 হাজার টাকা বেতন দেওয়া হয়, কিন্তু তার 25,000 টাকার নিচে চলে না। তো সুতরাং তাকে তো আপনি তো বুদ্ধি দিচ্ছেন যে তুমি চুরি করো, তুমি ঘুষ খাও, সে যারা সন্ত্রাসী তাদের থেকে ঘুষ খাবে, সে স্মাগলার থেকে ঘুষ খাবে। আপনি আগে তাদের বেতন কাঠামোটা ঠিক করে নেন, তারপরে যদি তারা করে তাহলে প্রশ্ন ওঠে। যেমন ধরেন আপনি সরকারি ব্যাংক আর বিদেশি ব্যাংক, মানে প্রাইভেট ব্যাংক,
প্রাইভেট ব্যাংকে আপনাকে কোনো সময় ইয়ে করে না, যেহেতু তারা ঠিক মতো বেতনটা পাচ্ছে, কিন্তু সরকারি ব্যাংক থেকে আমরা সেটা পাই না। আমি বলি ঠিক আছে, আইনশৃঙ্খলা আপনি বলুন সবচেয়ে সফল জায়গাগুলো কি সরকারের? দুটো জায়গা বলুন, আমি শুনি দেখি অধ্যাপক আবদিন কিভাবে সেটিকে। আবেদিন সাহেব, যে ওটা আমি পরবর্তীতে আসছে, এখন আপনি বলেন, আমি এটা বের করে বলছি কি কি কোন কোন দিকে সার্থকতা আছে। আপনি কিভাবে মূল্যায়ন করেন এই যে সময়টা সরকার পার করলো, সাফল্য সম্পর্কে? সাফল্য ব্যর্থতা আপনার চোখে কি, আপনি কিভাবে? আমি মনে করি, আমি ব্যর্থতা বলবো না, আমি কিন্তু ভিন্নভাবে জিনিসটা বলবো। এই সরকারের এই 3 বছরে প্রচুর সাফল্য আছে। সবচেয়ে বড় সাফল্য হইল মামলাবাজি, কি গুম, মামলাবাজি, খুন-খারাপি, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিলকিবাজি, ধোকাবাজি, বাজিগরি। বাজিগরে। এবং উনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10 টাকায় চাইল, ঘরে ঘরে এটা চাকরি। নিয়ে আমি দ্বিমত পোষণ করছি। সেটা এক হলো, মিনিট আমাকে বলতে দেন। জি, ঘরে 10 টাকায় চাউল, ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে বিদ্যুৎ। চাকরি হচ্ছে, হ্যাঁ। বিদ্যুৎ হচ্ছে। দাঁড়া, আমি বলছি, জি। লেট মি ফিনিশ। বিদ্যুৎ কত ঘন্টা লোডশেডিং এখন হচ্ছে আপনি জানেন? হচ্ছে, আগের থেকে অনেক বেশি। জি। তাই যদি হয়ে থাকে, আপনি কি এটাও জানেন সরকার নির্দেশনা দিয়ে, চিঠি দিয়ে বর্তমানে সারা বাংলাদেশে বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ বন্ধ রেখেছেন? জি। তারপরেও কি আপনি বলবেন যে, আমি তো মনে করি পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে নোটিশ দিয়ে এটাকে সংযোগ দেওয়া বন্ধ রাখা এর চাইতে বড় সাফল্য অতীতের কোনো গভর্নমেন্ট করে নাই। জি। এই সাফল্যের জন্য, এই চাঁদাবাজি এবং টেন্ডারবাজির জন্য, লুটকাটের জন্য ইনশাল্লাহ আপনি দেখবেন যে আগামী 1.5 বছর পরে যখন নির্বাচন আসবে, জি। ওনারা এমন ভাবে পুরস্কৃত হবেন জি। আর জামানত থাকবে না। জি, ওই যে আমি তো আপনাকে বলছি, একবার একে নিউট্রাল রাপোর্ট দেবে, একবার ওকে দিবে, আগামীবার আপনার এটা নিশ্চিতভাবে বলতে পারি। আগামীবার বিএনপি আসছে। মাননীয় উপস্থাপক আমি তাই আছি। আওয়ামী লীগের একজন আওয়ামী লীগ তো সমর্থক। দম্বে যেহেতু আছে, তারা নতুন যে গোষ্ঠী আছে, প্রায় 26% ভোট আছে, যাদের গঠনতন্ত্রের মধ্যে পর্যন্ত তাদের নাম নাই, তাদের জন্য দে ডিড নাথিং ফর দেম। আমি এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আসুন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা থিসিস নিয়ে যাচ্ছি যে 26% ভোট আছে এবং 20,000 কোটি টাকা আসবে, এবং ভারত যে কারণে আপনার কাছে ব্লকগুলো চাচ্ছে সেগুলো দিচ্ছে না। কিন্তু প্রধানমন্ত্রী এখানে কিন্তু আবার সত্যি দেশের জন্য যারা কথা বলতে চাইবে তারা কিন্তু সহসায়, তো কবে যাচ্ছেন আপনি? আমি বলছি সহসা কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পায় না। কিন্তু ব্যবসার জন্য কেউ যদি যায়, ওনার এখানে নাকি একটা লাইন আছে, ওই লাইনের লোকদেরকে পয়সা করে দিলে নাকি ওই লাইনের লোকদেরকে নাকি পাঠায়, পরবর্তী পার্সেন্টেজ নাই। আমি আবার বলছি, সেটি তার উনি নিশ্চয়ই জানেন না। উনি নিশ্চয় জানেন না। তাই আমি গোয়েন্দা বাহিনীদেরকে এখনো বলছি, আপনারা না, তো আপনি কবে যাচ্ছেন? বলছি, আই গট অল দ্য ডকুমেন্টারি এভিডেন্স যে দেশ ও জনগণের সাথে দেখা করার জন্য প্রধানমন্ত্রী এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। কবে যাচ্ছে হয়তো আমি চেয়েছি, হয়তো মাসখানেকের মধ্যে যাবো। এর আগে বছরখানেক আগে আমি ডেকেছিল, আমি থিসিসটা কমপ্লিট করিনি বলে যেতে পারিনি। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আগে এখনো বলছি, দেশ ও জনগণের জন্য যারা আসতে চায় তাদেরকে আসার ব্যবস্থা করে দেন, কিন্তু ব্যবসায়ীদের স্বার্থে কিছু কিছু লোক কিছু কিছু পার্সেন্টেজ দিয়ে হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য নাকি কেন হয়ে থাকে। আপনি নিজেও তো ব্যবসা করেন এবং আমি কিন্তু ব্যবসার জন্য যাচ্ছি না ওনার কাছে। ব্যবসায়ী নেতা, আমি ব্যবসার জন্য যাচ্ছি না, সেজন্য আপনাকে বলছি। চেম্বারের সদস্য জি। ছিলেন। আপনি যে জানতে চেয়েছেন যে কৃষি কি কি উন্নয়ন, কৃষিতে কি হয়েছে, আমি উন্নয়নের ফিরতে শুনতে চাই না, আমি শুনতে চাচ্ছি যে কোন কোন জায়গায় সফল বা ব্যর্থ বলে মনে করেন আপনি? কৃষি ঋণ এবার 11,000 কোটি টাকা কৃষি ঋণ দিয়েছে, খাদ্য সহায়তা দিয়েছে দুস্থ মহিলা এবং অনেককে, শিক্ষাতে এবার তাদের সার্থকতা আছে, কোটি কোটি বই দিয়ে দিয়েছে সময় মতো, এবং শিক্ষাতে 1,80,00,000 বই বিতরণ করেছে, 880 কোটি টাকার উপবৃত্তি দিয়েছে, জ্বালানির ক্ষেত্রে 2900 মেগাওয়াট বিদ্যুৎ প্রোডাকশন দিয়েছে। মৌলিক কি পরিবর্তন? মৌলিক পরিবর্তন যোগাযোগে হয়েছে, প্রায় 1400 কিলোমিটার সড়ক তৈরি করেছেন, স্বাস্থ্যের বেলায় এমডিজি করেছেন, সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, 5,200 জন ডাক্তার নিয়োগ দিয়েছেন, বাণিজ্যের বেলায় রপ্তানিতে এবার 23,000 বিলিয়ন ডলার করেছে, চীনের সাথে এবার সার কারখানা চুক্তি করেছে, ভূমি আপনি শুনতে চান, ডাক ও টেলিযোগাযোগে ইন্টারনেটে আধুনিকীকরণ করেছেন, পোস্ট অফিসে আধুনিকীকরণ করেছেন, তারপরে পরিবেশ সংক্রান্ত আপনারা জানেন যে এখানে অনেক কিছু আছে, আরো অনেক লম্বা তালিকা আপনি দিতে পারবেন, সেগুলো সত্যিও সঠিকও, কিন্তু রুটিন ওয়ার্ক বলে একটা কথা আছে। আমার প্রশ্ন হচ্ছে যে যেই সরকার দিন বদলের কথা বলছে, দিন বদলাবার জন্য মৌলিক কাজ কি হয়েছে সেটি বলেন আপনি। দিন বদল করতে হলে তো আপনাকে
ফরেন পলিসিতে একটু ঠিক করতে হবে। কিছু মাথা হয়েছে মৌলিক কাজ দিন বদলাবার জন্য? মৌলিকের জন্য ওই যে আপনাদের ইলিশ মাছ পাঠিয়েছেন, শাড়ি পাঠিয়েছেন, মমতা তো সেটা শুনছে না, তিস্তার পানি তো দিচ্ছে না সেটা। সেজন্য না আমি বলছি আবার মমতাকে আমরাও বলতে চাই, আমাকে 2 মিনিট 3 মিনিট না 3 মিনিট হ্যাঁ, 3 মিনিটের মধ্যে আমি মমতার কথাটা বলতেছি। 3 মিনিটে শেষ। মমতা ম্যাডাম কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাকি বান্ধবী ইলিশ মাছও পাঠিয়েছেন যেন তিস্তার পানি পাই, কিন্তু মমতা সেগুলো শুনছেন না। কারণ মমতাকে আমরাও বলতে চাই, হে মমতা, দেখাবে না বেশি ক্ষমতা, তিস্তার পানি করার সমতা, নতুবা আমরাও দেখাবো ক্ষমতা। কারণ আপনি মমতা ব্যানার্জিকে কেন বলছি সেটা শেষ বলছি। মমতা ব্যানার্জির সঙ্গে তো আপনার ডিল করবার কথা না, আপনি ডিল করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। ওখানে যেহেতু সত্যিকার ডেমোক্রেসি আছে, সুতরাং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট পর্যন্ত, রাজ্য সরকার পর্যন্ত যা বলে তাই হয়। না, কিন্তু আপনি তো রাজ্য সরকারের সঙ্গে করবেন না, আপনি তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সার্বভৌম রাজ্য, সেখানে রাজ্য সরকারের কথা শুনে বলে দিতে পারছেন না। সেজন্য আমি বলছি বাংলাদেশ সরকার কেন মমতা ব্যানার্জির সঙ্গে ডিল করতে যাবে? মমতা ব্যানার্জির সাথে ডিল করতে যাচ্ছে না, তাকে খুশি করতে কেন যাবে? হ্যাঁ, খুশি করতে জানানো যাচ্ছে সেটা তো আর আমরা জানি না, কিন্তু আমরা বলি এখন ট্রিপল টি এখন এসছে, তিস্তা, টিপাই এন্ড ট্রানজিট। তুমি যদি আমাকে তিস্তা আর টিপাই দাও, 2টা টি দাও, আমি একটা ট্রানজিট দিব তোমাকে, কারণ 2টার সাথে একটা সম্পর্ক। কারণ ট্রানজিটটা এই কারণে বলছি, আপনারা জানেন 1971 সালের আগে পূর্ব পাকিস্তানে কি ছিল? পূর্ব পাকিস্তানে ছিল ডিসপ্যারিটির কারণে আমরা ফুফি উঠেছিলাম। এখন এই 7 সিস্টার যেটা আছে সেখানেও ডিসপ্যারিটি আছে, কারণ পশ্চিমবঙ্গে বা ভারতে যে কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়ে থাকে, পশ্চিম 11 সিস্টারে সেখানে হচ্ছে 7 সিস্টারে সেখানে হলো বেশি। তো টুডে অর টুমোরো তারা সেখানে ফুফে উঠবে আমাদের মধ্যে 71 সালের মতো। আপনি জানেন হাজার হাজার কোটি টাকা পশ্চিম ওয়েস্ট পাকিস্তানের ওই বর্ডারটাতে তারা খরচ করছে, আমাদের ইস্ট পাকিস্তানে কিছু করছেন না, কারণ ওইখানে তালেবান আসবে, আমাদের এখানে আসবে না, নানান কারণ তাদের এখানে হাজার হাজার কোটি টাকা বেঁচে যাচ্ছে ঠিকই, সেজন্য তাদের ইকোনমিটা গ্রো করছে। এখন আমাদের সাথে তারা যেভাবে শুরু করেছে, আমাদের এখানেও যদি তালেবান আসা শুরু করে, আমাদের এখানেও যদি 7 সিস্টারকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে তারা কোথা যাবে? সেজন্য বলে বৈষম্যটাকে কমাতে হলে $1 বিলিয়ন আপনাকে জিডিপির কন্ট্রিবিউশন আনতে হলে ওই 1000 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যেখানে খরচ করেন সেখান থেকে আমাদের দিকে তাকাতে হবে। কারণ আমরা যদি ট্রানজিট দিই, যে ট্রান্সপোর্ট কস্ট 100 টাকা, ট্রানজিট দিলে সেটা 40 টাকা এসে দাঁড়ায়। তো যেহেতু 40 টাকা এসে দাঁড়ায়, সেহেতু তোমাকে 7 সিস্টাররা একটু খুশি হবে, জিনিসপত্রের দাম কমবে। কিন্তু তাই আমি মমতা ব্যানার্জিকেও বলতে চাই, ভারতকেও বলতে চাই, তিস্তার পানি এবং টিপার পানি যদি আমাকে না দাও, আমাকে যদি পানিতে মারো, আমি তোমাকে ভাতে মারবো এই কারণে, আমি ট্রানজিট না দিলে ওখানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেজন্য আমি বলছি তোমাকে ট্রানজিট আমরা দিবার আগে। আমি আরেকটা কথা বলি, 11 আগস্টের গ্রেনেড সম্বন্ধে, ওনাদের 21 আগস্টের গ্রেনেড সম্বন্ধে বলি। গ্রেনেডটা আমাদের সময় না, আমি 2 মিনিটের মধ্যে শেষ। 2 মিনিট আর সময়, আপনার 3 মিনিট অতিক্রান্ত হয়েছে, আমি একেবারে শেষ করতে হচ্ছে। পরে যদি সময় থাকে সময় হবে না। অধ্যাপক জয়নুল, আমি শেষ করতে চাই। যেহেতু সময় শেষ, আমি কথা বেশি বাড়াবো না। আমি বলতে যাবো এটাই, এই সরকারের বর্তমান আমাদের বড় ব্যর্থতা এই সরকারের, সেটা হচ্ছে দিন বদলের নামে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই দিন বদলের নামে তাদের প্রথম দিন বদল হচ্ছে যে আপনার নতদান উপরের রাষ্ট্রনীতি, যার কারণে সীমান্তে ফেলাইদের লাশ প্রতিনিয়ত বাঙালিরা আজকে সীমান্তে মারা যাচ্ছে। ভারতের সীমান্ত পাকিস্তানে রয়েছে, নেপাল ভুটানে রয়েছে, চীনের রয়েছে, মায়ানমারের রয়েছে, কোথাও এই হত্যাকাণ্ড ঘটতেছে বাংলাদেশে কোনো প্রতিবাদ নাই। তিস্তার পানি দেওয়া হচ্ছে না, টিপাই মুখ বাদ দেওয়া হচ্ছে, তারা কথা শুনছে না। গঙ্গার একই অবস্থা, এবং 54টা নদীর পানি আজকে অনিশ্চিত, ছোট্ট ফেনী নদীর পানি তারা আজকে নিয়ে যাচ্ছে। সেখানেও কিন্তু এই সরকার সম্পূর্ণ ব্যর্থ, কোনো কথা বলছে না, কোনো কথাই তারা বলছেন না। আপনারা আসলে কি নদী জনটা কি উঁচু নিতে হবে? ডেফিনেটলি হবে, সেটা প্রতিবাদ হবে, দেশে হবে, এবং জাতিসংঘে হবে, বিদেশে হবে। তার সাথে পদ্মা সেতু আজকে এই দিন বদলের কারণে, দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে। আজকে জাইকা, IMF, ওয়ার্ল্ড ব্যাংক লোন দিচ্ছে না, শেয়ার বাজার লুট করে নিয়ে গেছেন,
এটা শেয়ার বাজার এবং সমস্ত ব্যাংকগুলো আজকে শেয়ার বাজার বিনিয়োগ সম্বন্ধে বন্ধ হয়ে গেছে। বেগম আপনার নেত্রী শেয়ার বাজার সম্বন্ধে কেন একটা কথা বলছে না যে যতদিন পর্যন্ত খালেদের রিপোর্টটা বের না করবে ততদিন শেষ পর্যন্ত করছি। আমি অনশন করব, কারণ উনি এটা বলবেন না, কারণ ওনার লোকরাও সেখানে নাকি জড়িত আছে আমি এবং আপনাকে ওনার একটা প্রিয় কথা পাত্ররা বলি, নাকি কথা ওখানে বাইরে জড়িত রেখে আছে। লাভ নাই, যার লোকেরাই সেখানে থাকুক। হ্যাঁ, আমরা চাইতেছি আইনের দৃষ্টিতে সবাইকে আইনের আমলে এনে জি। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বেগম করা জিয়ার হোক। লোক থাকলে তাকে যাই বিচার হোক। করবেন না সেটা তো না, আপনি তাই করবেন তো- তাই তো সবাইকে। বেগম জিয়াকে বলেন আপনি কে আমি সংসদে- বলবো অবশ্যই। আপনি সংসদের মাঠে গিয়ে আমরা অন্তত একদিনের অবশ্যই জন্য বলবো, অনশন করুন, যে অনশন করুন। অপরাধী হোক, আপনি অনশন তাকে যেন করুন আইনের যতক্ষণ আমলে আনা পর্যন্ত হয়। তাদেরকে বিচার না হবে জি, ততক্ষণ শেষ পর্যন্ত করছি। অনশন বন্ধ আর করবো না। সেটা না করে যদি আপনি কারোর উপর দর চবাই দিয়া দেশের সমস্ত অর্থ আপনি বিদেশে নিয়ে যেতে পারবেন, কিন্তু ভোগ করা সম্ভব প্রিয় হবে না। দর্শক, আমরা এইটাই অনুষ্ঠানের শেষ সরকার শেষ নয়। প্রান্তে কিছু সরকার আরো পরে সম্পর্কে আপনারা আসবেন। লিখতে পারেন। সুতরাং লিখবার সেদিন ঠিকানা আপনাদেরকে পরিচালক তৃতীয় মাত্রা, জনতার কাঠগড়ায় চ্যানেল আই দাঁড়িয়ে টিপি বক্স তার 2433 জবাব ঢাকা দিতে 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি @তৃতীয়মাত্রা.com 6161 নম্বরে আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 12:30 দেখবার আমন্ত্রণ রইল। অধ্যাপক জয়নুল আবদিন এবং মিস্টার নাসিরউদ্দিন ফেরদৌস, অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক মন্ডলী, সরকার ব্যর্থ না বিরোধী দল ব্যর্থ, কিংবা সরকার সফল না বিরোধী দল সফল, এই আলোচনায় আসলে জনগণের কোনো কল্যাণ হবে না। বরং আমরা চাইব সরকার সফল হোক, সরকারি দল সফল হোক, বিরোধী দল সফল হোক এবং সবার সম্মিলিত সফলতার মধ্য দিয়ে, সার্থকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জয় হোক। কিন্তু যেভাবে এই দুই পক্ষ একে অপরকে ব্যর্থ করবার কাজে ব্যস্ত, কিংবা যেভাবে এক এক পক্ষের অদক্ষতা, অযোগ্যতা কিংবা অদূরদর্শিতা, স্বজনপ্রীতি কিংবা দুর্নীতি সহ নানা বিষয় যেগুলো বিভিন্ন সময়ে অভিযুক্ত এই দুই পক্ষ, সেগুলো থেকে তাদের দ্রুত মুক্তি আমাদের কাম্য। কেননা আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকুক, গণতন্ত্র শক্তিশালী হোক এবং গণতন্ত্রের জন্য শক্তিশালী রাজনৈতিক দল দরকার, রাজনৈতিক নেতৃত্ব দরকার, শক্তিশালী বিরোধী দল দরকার। এবং বাংলাদেশের জনগণের মানুষের এখন পর্যন্ত আস্থা যেহেতু এই দুটো প্রধান রাজনৈতিক দলের উপর আছে, শীর্ষ দুই নেত্রীর উপরে আছে, তারা সবাই মিলে এই শীর্ষ নেতৃদ্বয় এবং দুই দলের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের জনগণের এই আস্থার প্রতি তাদের সম্মান এবং মর্যাদা তারা দেবেন। এবং সেটি যদি তারা দিতে ব্যর্থ হন, পরিণতি কি হতে পারে সেটি স্মরণ করবার জন্য বছর পাঁচেক বা 3-3.5 বছর আগের দিকে আমরা নজর দিতে পারি। এবং ভবিষ্যৎটা অনেকেই বলছেন, আমি বলি, যদি আমি বলি বা আমার মতো অন্য কেউ বলেন তাহলে সেটি হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এই দুই দলের নেতৃবৃন্দ বলছেন, অনেকেই বলছেন, প্রকাশ্যে বলছেন যে পরিস্থিতি আরো ভয়ঙ্কর, ভয়াবহ, খারাপ হতে পারে, যার জন্য আমরা কেউই প্রস্তুত নই বা যেটি আমরা কেউই দেখতে চাই না। করণীয়টা কি পরিষ্কার, আমরা আশা করব তারা সেটি করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা।